এখন দেখবো বিবিএস সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অধ্যায় সংক্ষেপে যেটা আমরা বলি ভ্যাট। সর্বশেষ যে অধ্যায়, সে অধ্যায় থেকে আমরা আলোচনা করব। তো তার এখানে হচ্ছে অধ্যায় 3 দেখাচ্ছে কেন? অধ্যায় 3 বলতে এটা 3 নাম্বার লেকচার শিট হবে আর কি। এটা 9 নাম্বার অধ্যায় হবে। 9 নাম্বার অধ্যায়। 9 নম্বর অধ্যায় হবে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি নিচের দিকে, এটা পার্টে এখানে আমাদের জাবেদা, কিছু জাবেদা আছে। এই জাবেদা সূত্রটা আমরা একটু খেয়াল রাখবো। তো এখানে আমাদের ক্রয়ের জাবেদা দিতে হয় আর বিক্রয়ের জাবেদা দিতে হয়। ক্রয়ের জাবেদা দিতে হয় আর বিক্রয়ের জাবেদা দিতে হয় এখানে। তো অ্যাজ ইউজুয়াল আমরা সাধারণ যে জাবেদা আমরা দিই, ঠিক ওই রকম জাবেদাই যে কোনো কিছু ক্রয় করলে আমরা পারচেস ডেবিট লিখবো, ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করব। বিক্রয় করলে ঠিক ওই রকম আমরা সেলস ক্রেডিট করব, আর ক্যাশ অথবা অ্যাকাউন্টস রিসিভেবল আমরা ডেবিট করব। আর এর সঙ্গে আমাদের আসবে ভ্যাট, এটা আসবে। তো ভ্যাট হচ্ছে ক্রয়ের ভ্যাট ক্রয়ের সাথে যাবে, বিক্রয়ের ভ্যাট বিক্রয়ের সাথে যাবে। অর্থাৎ ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয়, পার্সেস ডেবিট হয়, তাহলে ভ্যাটও ডেবিট হবে। আর বিক্রয়ের সময় যদি ভ্যাট থাকে তাহলে বিক্রয় ক্রেডিট, ভ্যাটও ক্রেডিট হবে। এই ছোট ছোট কথাগুলো একটু মনে রাখতে হবে আমাদের। মনে রাখলে আমরা সহজে এটা ইয়ে করতে পারবো আর কি। তো আমাদের ভ্যাট সহ কাঁচামাল ক্রয়, ভ্যাট সহ সম্পত্তি ক্রয়, এখানে অনেক কিছু দেওয়া আছে। আমরা এই জিনিসগুলো আমরা এখন না দেখে আমরা ডাইরেক্ট অঙ্ক দেখি, তাহলে বেশি বুঝতে সুবিধা হবে। যেহেতু তোমার হাতে সময় নেই, অল্প সময় আছে, আমরা সাজেশন মোতাবেক কয়েকটা অঙ্ক দেখবো আর কি। আচ্ছা, আর তার ব্যতিক্রমী হচ্ছে গাইডটা থেকে প্রথম থেকে, ওখানে তো আপনার কাছে ব্যতিক্রমী গাইড আছে না, হুম 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 যেটা সাজেশন, ওটা তো আছেই। ওই সাজেশনের 1 নাম্বার থেকে শুরু করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। মানে আমি এখানে আবার আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক পেয়ে আছে। যাবো। ওকে ওকে ওকে। হ্যাঁ। সাজেশনে 1 নম্বরে দাঁড়াও, আমার কাছে বই আছে, ওটা 1 নম্বরে কি নাম লেখা আছে বলো তো? 1 নাম্বারে হুম হুম দাঁড়াও। সাজেশনে 1 নাম্বারের অঙ্কটা কই? উজ্জ্বল লিমিটেড import goods for 5 লাখ টাকা 2017 and paid the 50,000 for import duty and 20,000 for transformation the হুম হুম company বুঝতে পেরেছি। উজ্জ্বল লিমিটেড। profit 20% sales. উজ্জ্বল লিমিটেড, আচ্ছা। তো এটা মনে হয় এখানেও আছে। এটা না? জি স্যার, এটা আচ্ছা, তো দেখো এই অঙ্কটা আমরা দেখি। উজ্জ্বল লিমিটেড ইম্পোর্টেড গুডস। উজ্জ্বল লিমিটেড ইম্পোর্টেড মানে আমদানি করছে পণ্য ফর টাকা 5 লক্ষ ইন 2017, 2017তে। তাহলে 2017তে উজ্জ্বল লিমিটেড কি করছে? পণ্য ইম্পোর্ট করছে, মানে আমদানি করছে পণ্য। গুডস হচ্ছে পণ্য, পণ্য আমদানি করছে 5 লক্ষ টাকার। আচ্ছা, অ্যান্ড পেইড টাকা 50,000 ফর ইম্পোর্ট ডিউটি। এবং সে কি করছে? আমদানি শুল্ক প্রদান করছে কত? 50,000 টাকা। অ্যান্ড টাকা
20,000 ফর ট্রান্সপোর্টেশন এবং সে পরিবহন খরচ প্রদান করছে কত? 20,000 টাকা। আচ্ছা আচ্ছা, দ্য কোম্পানি মেড প্রফিট 20% অন সেলস। কোম্পানি কি করে? কোম্পানি সেলসের উপর 20% প্রফিট রাখে বা প্রফিট ধরে, অর্থাৎ যা বিক্রয় করবে তার উপর 20% কি করবে? প্রফিট ধরবে। রিকোয়ার্ড ভ্যাট, প্রফিট। হ্যাঁ, ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট অ্যান্ড ভ্যাট পেয়েবল। এখন এই বিষয়টা তোমাকে একটু খুলে বলি, সেটা হচ্ছে আমরা যখন বাইরে একটা দেশ থেকে যখন কোনো কিছু ক্রয় করে নিয়ে আসব, যখন কোনো কিছু ক্রয় করে বাংলাদেশে যখন নিয়ে আসব, তাহলে সেই পণ্যটা ক্রয় করেছি 5 লক্ষ টাকাতে, তাই না? এই যে 5 লক্ষ টাকাতে সেই পণ্যটা ক্রয় করেছি, তাহলে 5 লক্ষ টাকাতে ক্রয় করে হয়নি, যখন দেশের মতো আমরা নিয়ে আসছি পণ্যটা, যখন আমদানি করছি তখন সরকারকে ট্যাক্স দিতে হয়েছে, আমদানি শুল্ক দিতে হয়েছে 50,000 টাকা, আর 20,000 টাকা পরিবহন খরচ দিতে হয়েছে। তাহলে 5 লক্ষ, তাহলে পণ্যের পিছনে আমাদের অ্যাকচুয়ালি খরচ হলো কত? 5 লক্ষ যোগ 50,000 যোগ 20,000, তাই না? আমরা যদি পাঁচ বিশ লক্ষ হাজার টাকাতে কিনে জি। যদি 5 লক্ষ, এই হিসাবগুলো যদি না ধরি, তাহলে কিন্তু আমাদের ব্যবসায় প্রফিট হবে না, তাই না? আমাদের লস হয়ে যাবে কিন্তু, তাই না? এই হিসাবগুলো আমাদের ধরতে হবে। অর্থাৎ কোনো পণ্য জি। যখন আমদানি করব বা ক্রয় করব, তার সঙ্গে আনুষঙ্গিক যে খরচগুলো থাকবে, যেমন পরিবহন শুল্ক, তার মধ্যে হচ্ছে ইনস্টলেশন চার্জ, এরকম যে আনুষঙ্গিক খরচগুলো থাকবে, সবগুলো খরচ তার সঙ্গে যোগ করতে হয়। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কস্ট হলো কত? 5 লক্ষ টাকা, 50,000 টাকা আর 20,000 টাকা, তাহলে মোট কত হলো? 5 লক্ষ 5,70,000 টাকা। 70,000 টাকা, তাই না? তাহলে আমাদের পণ্য জি। আমাদের দেশ পর্যন্ত, আমাদের কারখানা পর্যন্ত বা আমাদের ব্যবসায় পর্যন্ত আনতে খরচ হলো 5,70,000 টাকা। 5,70,000 টাকা। হ্যাঁ, এই 5,70,000 টাকা আমরা কি করেছি? আমরা সেটা ইনভেস্ট করেছি, আমরা ব্যয় করেছি। এখন এর সঙ্গে কি করব? প্রফিট 20% সেলসের উপর ধরবো। তাহলে সেলসের উপর প্রফিট ধরবো, তাহলে প্রফিটটা যোগ করলে আমরা সেলস প্রাইস পাবো। আচ্ছা, অঙ্কটা আমরা এখন একটু শুরু করি এরকম ভাবে। এখানে অঙ্কতে চেয়েছে কি দেখো, অঙ্কতে চেয়েছে এই যে রিকোয়ার্ড মানে কি, করণীয়, এই জিনিসটা ভালো মতো দেখবে। অঙ্কের শেষে আমাদের বলা থাকে এটা কি করতে হবে। ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, অর্থাৎ কোন অ্যামাউন্টের উপর ভ্যাট আমরা অ্যাপ্লাই করব, ধরবো, সে অ্যামাউন্টটা আমাদের নির্ণয় করতে বলছে। অ্যান্ড ভ্যাট পেয়েবল, এবং সরকারকে ভ্যাট কত টাকা আমাদের দিতে হবে, সরকারকে ভ্যাট কত টাকা দিতে হবে সেটা আমাদের এখানে চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটা ছকের মাধ্যমে করতে পারি, আর ছক ছাড়াও করতে পারি। আচ্ছা, আমরা ছকের মাধ্যমে, যেহেতু অ্যাকাউন্টিং অঙ্ক, ছকের মাধ্যমে করি। এটা সাজেশন 1 নম্বর না? হুম। তাহলে এখানে আমাদের লিখতে হবে উজ্জ্বল লিমিটেড। এটা একটু বড় করি, তুমি দেখতে পাচ্ছ তো? স্যার দেখা যাচ্ছে। উজ্জ্বল লিমিটেড। কোনো এতটুকু সমস্যা হলে বলবে বাবা আমাকে, হ্যাঁ, যে স্যার আমি এই জায়গায় বুঝতে পারছি না, আমি সেখানে বলবো। তুমি স্কিপ করে যাবে না, গেলে তোমারই সমস্যা হবে। উজ্জ্বল লিমিটেড, এখানে আমরা আমরা হ্যাঁ কি স্যার, আমি অনেক সুন্দরভাবে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলছে কি, যে রিকোয়ার্ড ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, মানে কি ভ্যাট, যে অ্যামাউন্টের উপর ভ্যাট ধরবো সেই অ্যামাউন্টটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমরা যেটা করব, যে উজ্জ্বল লিমিটেড ক্যালকুলেশন অফ ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, ক্যালকুলেশন অফ ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, অ্যামাউন্ট। আচ্ছা, তো এর জন্য আমরা কি করব, এরকম ছক দেখাবো। ছক দেখায় করা যায়, না দেখাও করা যায়, সমস্যা নাই, যেহেতু অ্যাকাউন্টের অঙ্ক ছক টক দেখালে একটু ভালো, স্যাররা একটু ভালোবাসে। আচ্ছা, এটা আমরা লিখবো পার্টিকুলার টাকা, টাকা। আচ্ছা,
তাহলে এখানে এই একটা প্রশ্নেই দুটো মানে একটা অঙ্কেই দুটো প্রশ্ন মানে দিয়েছে আমাকে, দুইটার হচ্ছে উত্তর বের করতে হবে। একটা হচ্ছে যেই মানে অ্যামাউন্ট আমরা বার করব, ভ্যাটের অ্যামাউন্টটা, হ্যাঁ হ্যাঁ একটা ভ্যাটের অ্যামাউন্ট বের করতে হবে, আর একটা সরকারকে যে ভ্যাটটা দিব সেই ভ্যাটটা বের করতে হবে। হ্যাঁ 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 কত টাকা প্রদেয় করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে কি আচ্ছা। করছি দেখো, পার্সেস উজ্জ্বল লিমিটেডের কাছ থেকে আমরা কি করছি, গুডস ইম্পোর্ট করছে কত, 5 লক্ষ টাকা, তাই না? 5 লক্ষ টাকা। হ্যাঁ জি। আচ্ছা, তাহলে ইম্পোর্ট করছে 5 লক্ষ টাকা, তাহলে এখানে ইম্পোর্ট বলতে ওখানে আমাদের দেখো হয়ে গেল, ইম্পোর্ট গুডস এত, তাহলে এই 5 লক্ষ টাকাতে সে ক্রয় করেছে, তাহলে তার হচ্ছে পার্সেস প্রাইস বা শুধু পার্সেস বা ইম্পোর্ট প্রাইস যেটা লেখো আর কি। তাহলে এখানে আমরা লিখবো পার্সেস প্রাইস, পার্সেস কথা লিখবো পার্সেস প্রাইস বা শুধু পার্সেস কত টাকা ক্রয় করলো, 5 লক্ষ টাকা, তাই না? এই যে এটা একটু মিশিয়ে দিই আমি। 5 লক্ষ টাকা। হ্যাঁ, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকাতে সে পার্সেস করছে, তার পার্সেস হচ্ছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। এখন এর সঙ্গে আমাদের কি কি যোগ হবে, ইম্পোর্ট ডিউটি, তাই না? ইম্পোর্ট জি। ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্ট শব্দের অর্থ আমদানি, ডিউটি শব্দের অর্থ শুল্ক, কর, সরকারকে যে ট্যাক্স বা কর দেয় সেটা। তাহলে ইম্পোর্ট ডিউটি কত টাকা দিচ্ছি, ইম্পোর্ট ইম্পোর্ট ডিউটি 50,000। 50,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 50,000 টাকা। আচ্ছা, আর কি করছি, আর দিচ্ছি হচ্ছে আর ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন শব্দের অর্থ পরিবহন। হ্যাঁ, তাহলে পরিবহন এটাও খরচ, তাহলে এই খরচটা আমরা এর সঙ্গে যোগ করব, তাহলে ইম্পোর্ট ডিউটি লিখলাম, তারপরে আবার যোগ করব কি, ট্রান্সপোর্টেশন। 20,000। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন 20,000 20,000। আমরা। এখন এইগুলো সবগুলো যদি যোগ করি আমরা, তাহলে পাবো কত, 70,000। 5,70,000 টাকা। হ্যাঁ, তাহলে আমাদের এই যে 5,70,000 টাকা, এটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস, তাই না? জি। টোটাল কস্ট বা টোটাল পারচেজ প্রাইস, টোটাল পারচেজ প্রাইস, প্রাইস অবলিক কস্ট প্রাইস, যেটা লেখা আমাদের এত টাকা, যেটার উপর আমরা ভ্যাট ধরবো। তাহলে এটার উপর আমাদের ভ্যাট ধরতে হবে। এখন দেখো আমাদের এই যে টাকা আমরা ক্রয় করলাম, এর উপর কি করতে হবে আমাদের, 20% বলা আছে, দেখো 20% প্রফিট ধরতে হবে, তাই না? এখানে যে 20% প্রফিট ধরতে হবে। আমরা যে পণ্যটা ক্রয় করে নিয়ে আসলাম তার উপর 20% কি ধরতে হবে, প্রফিট ধরতে হবে। অর্থাৎ এটা তো আমাদের কিনা মূল্য, তাই না? আমরা কিনছিলাম 5 লক্ষ টাকা, সরকারকে কর দিলাম 50,000 টাকা, 20,000 টাকা হচ্ছে পরিবহন খরচ দিলাম, মোট খরচ হলো 5,70,000 টাকা কোনো কিছু আনতে। তাহলে কি ওটা 5,70,000 দিয়ে বিক্রি করবো, না তার সঙ্গে আরো বেশি বিক্রি করতে হবে আমাদের? আমাদের অবশ্যই আরো বেশি, বেশিতে বিক্রি করা লাগবে। বেশিতে বিক্রি করতে হবে। কত বেশি বিক্রি করবো সেটা ওখানে বলা আছে যে 20% প্রফিট ধরতে হবে। 20%। হ্যাঁ, তাহলে সেই প্রফিটটা হুম। এর সঙ্গে আমরা যোগ করব, যোগ প্রফিট, যোগ প্রফিট। যোগ প্রফিট তাহলে স্যার হচ্ছে 5,70,000 গুণন হচ্ছে 20% প্রফিট। না, এই এই জায়গায় একটু কথা আছে, হ্যাঁ? তাহলে এখানে খেয়াল করো, দেখো প্রফিটটা আমরা লিখবো ঠিকই, এখানে আমরা প্রফিটটা লেখার পর এখানে প্রফিট কত হবে জানি না, প্রফিট লেখার পর যেটা হবে, যেটা যোগ করলে যেটা হবে সেটা সেটার নাম কি হবে, সেলস, তাই না? জি, এটা সেলস। আচ্ছা, তাহলে এখন ওখানে প্রফিটের ওখানে কি বলা আছে দেখো তো, ওখানে বলা আছে এই যে কোথায়, আহ, The company made profit 20% on sales. হ্যাঁ, কার উপর ধরতে বলছে, সেলসের আর উপর, কিছু কি? তাই না? জি, সেলস সেলসের এর উপর, উপর। কিন্তু জি। ঘটনা হলো তো সেলস এখানে নাই, তো সেলসের উপর ধরবো কেমনে, বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। সেলস, সেলস তো নাই, সেলস এটা তো তো নাই, তা ঠিকই। ধরবো, ধরবো কি হবে? এখন একটা কথা এখানে হুম। পার্সেন্টেজের এই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটু মনে রাখবে, যার উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে 100%, এই কথাটা মনে রাখতে হবে। পার্সেন্টেজ আমরা যার উপর অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কত পার্সেন্ট, 100%।
তাহলে ওখানে 100%। এখানে তাহলে কার উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে বলছে বাবা বলো তো? সেলস এর উপর না? সেলস এর উপর। সেলস কত পার্সেন্ট? জি, সেলস 100%। তা সেলস হচ্ছে 100%, তাই না? তাহলে এই সেলস হচ্ছে 100%। তাহলে সেলস যদি 100% হয়, এখন খেয়াল করো, আমরা এটা কস্ট, যেটা কস্ট প্রাইস আমাদের সমান সমান হচ্ছে কত, 5,70,000। 5,70,000 যোগ এটা খসড়া করছি, যোগ প্রফিট বোঝার জন্য। প্রফিট হচ্ছে কত আমাদের দেওয়া আছে? 20%। কার উপর দেওয়া আছে বলো তো? 20%। এই প্রফিট যোগ করলে কি হবে? সেলস এর সেলস উপর। পাবো। কারণ সেলস কোনটা? এটা সেলস, তাই না? তাহলে জি, এটা সেলস কত পার্সেন্ট? তাহলে সেলস 100% না? জি, 100%। তাহলে সেলস 100%, প্রফিট 20%। তাহলে এখানে কত পার্সেন্ট আছে যার সঙ্গে 20% প্রফিট যোগ করলে 100% হবে বলো তো? আমাকে 80। হ্যাঁ, 80। 80। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো ভালো বুঝছো তো তুমি। হ্যাঁ, ভালো বোঝো এবং ভালো পারবেও অঙ্ক না, তুমি তো অনেক ভালো পারো। আচ্ছা, তাহলে এখানে তার মানে 80% আছে। 80% যোগ প্রফিট 20% সমান সমান সেলস হচ্ছে কত পার্সেন্ট? 100%, তাই না? 100%। আচ্ছা, যদি এখানে বলা থাকতো, যদি এখানে বলা থাকতো সেলস এর উপর না কস্টের উপর, এখানে সেলস এর জায়গায় কস্ট লেখা আছে, তাহলে কিন্তু এত কিছু কাহিনী আমাদের হতো না। ডাইরেক্ট ওই 5,70,000 টাকার উপর ডাইরেক্ট 20% করতাম, করে যেটা হতো সেটা। হ্যাঁ, কিন্তু ওখানে সেলস এর উপর বলে আমাদের সেলস এর অ্যামাউন্টই তো নাই, তাহলে ধরবো কার উপর? তখন আমাদের এই পদ্ধতিতে করতে হবে, যে সেলস এর উপর যখন ধরতে বলবে, তার মানে কি, প্রফিট বাদ দিয়ে, প্রফিট আমরা সেলস থেকে 100% থেকে প্রফিটের পার্সেন্টেজটা বাদ দিলে এই পার্সেন্টেজ আমরা পাবো। তার মানে এই 5,70,000 টাকা কত পার্সেন্ট? 80%, তাই না? 80%। তাহলে 5,70,000 টাকা যদি 80% হয়ে থাকে, তাহলে প্রফিট কত পার্সেন্ট? 80 দ্বারা ভাগ, 1% মূল্য বাড়াবে, তাহলে 20% দ্বারা গুণ করব, করলে আমাদের প্রফিট হ্যাঁ, বাড়বে। প্রফিট কত বাড়বে তাহলে? ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর, ক্যালকুলেটর নিয়ে বসুন। 5,70,000 ভাগ 80 ক্যালকুলেটর তো গুণ দেখতে 20 পাচ্ছি। সমান 1,42,500। 1,42,500। তাহলে দুটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 5,00,000, 6,00,000, 7,00,000, 7,411, 12,500। এত, এত টাকা হচ্ছে সেলস। এখন এটা আমরা এভাবেও ডাইরেক্ট লিখতে পারি, অথবা আমরা এখানে ক্যালকুলেশন করেও দেখাতে পারি। হ্যাঁ, তাহলে এখন এটা হচ্ছে কি, সেলস পাইলাম আমরা, তাই না? এটা এটা জি, বুঝতে পেরেছ? এই সেলস এর উপরে। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। আর একটা শর্টকাট নিয়ম আছে, এটা স্ক্রিনশট দিয়ে তুমি লিখে রাখো। আমরা সচরাচর আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে শর্টকাট এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয় সবসময়ের জন্য। আহ, বিক্রয় ক্রয় মূল্যের উপর লাভের হারটা বেশি থাকে। ধরো এইরকম, কস্ট প্রাইস না সেলস ধরি, সেলস এর উপর লাভের হার সবসময় যেন কম, কস্ট প্রাইসের উপর লাভের হার বেশি। যেমন এরকম 16.67% যদি লাভ ধরতে বলে, তাহলে কস্টের উপর হবে 20%, বা সেলসের উপর যদি 20% হয়, কস্টের উপর হবে 25%। সেলসের উপর যদি 25% হয়, কস্টের উপর হবে 33.3333%, মানে 3%। এটার হচ্ছে 33.3333% সমান সমান, এটা হচ্ছে 50%। এটার উপর 50%, অর্থাৎ এটার উপরে হবে 66.67%। এই, এখন এটা শর্টকাট নিয়ম, এটা তুমি লিখে রাখো আর কি খাতায়, তাহলে তোমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, যে সেলস প্রাইসের উপর এত পার্সেন্ট মানে এটা কস্টের উপর বেশি, সেলসের উপর 20 মানে এখানে 25, এখানে 25 মানে এখানে 33.সামথিং, 33 মানে 50, 50 মানে এত। এখন এখানে কত বলা আছে বলতো? সেলস এর উপর 20% দেওয়া আছে না, আমাদের এই কথাটা বলা আছে না, যে সেলস এর উপর 20%। জি, জি। তাহলে কস্টের উপর হ্যাঁ, কত হবে? কস্টের উপর কত হবে?
25%, তাই না? পার্সেন্ট 25% না? জি এখন তুমি জি ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেটর টিপে দেখো, এটা হচ্ছে কস্ট প্রাইস না আমাদের টোটাল কস্ট 5,70,000। জি তাহলে সেলস এর উপর পার্সেন্টেজ আমাদের দেওয়া আছে 20%, তাহলে কস্টের উপর কত ধরতে হবে? 25। তাহলে এর উপর 25, 25%। এর উপর 25% করে দেখো, এই টাকাটাই হবে, এই টাকাটাই হবে, করে দেখো। 5,70,000 গুণন 25%, করছো? স্যার আজকে দিনটা ক্যালকুলেটর আমার কাছে নাই, ও, আচ্ছা আজকে না করি, কাল থেকে করব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, এটা করলে এটা তাই আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটু শর্টকাট ভাবে তুমি মনে রাখবে, এটা আমাদের অ্যাকাউন্টিং এ যারা পড়ি, যাদের অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে তাদের জন্য অত্যন্ত জরুরি। আর এটা বিশেষ করে চাকরি পরীক্ষাতেও আমাদের এই শর্টকাটটা অনেক কাজ দেয়, এর উপর যেহেতু শতকরা অঙ্ক থাকে, আমাদের বিভিন্ন ম্যাথ থাকে, ম্যাথগুলো আমাদের কাজে দেয়। আচ্ছা, আমরা শর্টকাট ভাবে এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবো আর কি। এটা মিশিয়ে দিলাম তাহলে, হ্যাঁ? জি স্যার মিশাই দেন, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা আহ, খেয়াল করো, আমাদের এখানে পার্চেস প্রাইসটা কত বাড়ালো? চার্জ নেই, ল্যাপটপ চার্জ ভুলে গেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা ভ্যাট কার কার উপর ধরি? ভ্যাট ধরবো পার্চেসের উপর আর সেলসের উপর, এটা সবসময় জন্য মনে রাখবে। তাহলে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট চেয়েছে, তাই না? তাহলে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট জি কোনটা হবে তাহলে? আমরা ভ্যাট ধরি কার উপর? পার্চেসের উপর আর সেলসের উপর। তাহলে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট আমরা এখানে নির্ণয় করলাম, এখানে আমরা এটা লিখবে, এখানে তুমি আলাদা করে লিখতে পারো, অথবা এখানে তুমি লিখতে পারো ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট দিয়ে লিখতে পারো ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। এখানেও তুমি কষ্ট, এখানে এটাও লিখতে পারো ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। আচ্ছা, যদি এটা লেখার জায়গা না থাকে বা তুমি ভুলে গেছো লেখনে, তুমি এখানেও লিখতে পারো ভ্যাট অ্যাপ্লিকেবল, অতএব ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, এখানে কোলনটেস দিয়ে তুমি এখানে লিখবে পার্সেস। পার্সেস কত টাকা এখানে দেখো, 5,70,000, এত টাকা সামনে টাকা দিতে হয় মার্কিং। তারপর সেলস, সেলস হচ্ছে কত টাকা? টাকা 7,12,000। 7,12,500 টাকা। হ্যাঁ, ও 7,12,500, হ্যাঁ, 7,12,500 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি সেলস মানে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। ভ্যাটটা কার কার উপর ধরি একবার বলো তো? সেলসের পার্সেসের উপর ধরবো, আর কার ভ্যাট উপর ধরবো? সেলস এর উপরে আর পারচেস এর উপরে। পার্সেসের উপরে, থ্যাংক ইউ। এখন এর দূরে আমাদের ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট পেলাম আমরা। এখন ভ্যাট যখন আমরা যখন পার্চেস করি, তখন ভ্যাটটা প্রদান করি, যখন পণ্য কারো কাছ থেকে ক্রয় করে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে ভ্যাটটা আমরা দেই তাকে, ঠিক আছে। আর যখন আমরা বিক্রি করব, কারো কাছে পণ্য বিক্রি করব, সেই ক্ষেত্রে আমরা ভ্যাট নেই, ঠিক আছে। আমরা যখন কোনো বিভাগীয় বিপণী বা কোনো যখন খাইতে যাবে, কোনো রেস্টুরেন্টে তুমি খাইতে যাবে তোমার ফ্যামিলি নিয়ে, তখন কিন্তু সেখানে দেখবে যে তারা ভ্যাট চার্জ করে, তার মানে তারা খাবারের সাথে ভ্যাটও নিচ্ছে। স্বপ্ন বা কোনো সুপার শপে গেলে সেখানে কিন্তু তারা প্রোডাক্টের সাথে ভ্যাটও, কিন্তু ভ্যাটের টাকাও আমাদের কাছ থেকে নিচ্ছে। তার মানে কি, যখন ওরা পণ্য বিক্রয় করতেছে ভ্যাট ওরা নিচ্ছে। তাহলে আমরা আমরা যদি কারবার মনে করি নিজেদেরকে, তাহলে আমরা যখন পারচেস করব, কোনো কিছু ক্রয় করে নিয়ে আসবো, তাহলে ভ্যাট দিচ্ছি আমরা, আর যখন সেলস করব তখন আমরা ভ্যাট নিচ্ছি। তাহলে সবসময় যেটা মনে রাখবে যে সেলস এর উপর ভ্যাটের পরিমাণ বেশি, কারণ সেলস এর অ্যামাউন্ট বেশি, যার যত বেশি বড় অ্যামাউন্ট সেটার আমাদের তত বেশি ভ্যাট দিতে হবে। তাহলে সেলস এর অ্যামাউন্টটা সবসময় বেশি হবে, কারণ কি, এর সঙ্গে প্রফিট যুক্ত থাকে। আর পার্সেসের অ্যামাউন্টটা কম, সেলস হচ্ছে কম, ক্রয় মূল্যটা কম, ওই জন্য ভ্যাটের পরিমাণও কম হবে। তাহলে সরকারকে ভ্যাট দিব কত, আমরা সেই জিনিসটা এখানে নির্ণয় করতে হবে যে ভ্যাট পেয়েবল। তাহলে ভ্যাট পেয়েবল কি হবে আমাদের? পার্সেসের ভ্যাটটা, এটা বিভিন্নভাবে করা যায়, এটা বিভিন্নভাবে করা যায়। পার্সেসের ভ্যাটটা আমরা ভ্যাট আউটপুট ভ্যাট বলি, আর ইনপুট ভ্যাট হচ্ছে সেলসের ভ্যাট।
তাহলে এখানে আমাদের ইনপুট মানে কি, যে ভ্যাটটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে ইনপুট ভ্যাট, আর যে ভ্যাটটা আমরা দিয়েছি সেটা হচ্ছে আউটপুট ভ্যাট। হ্যাঁ, আউটপুট। সেলস এর বেলায় ভ্যাটটা নেই, এটা ইনপুট ভ্যাট, আর আউটপুট ভ্যাটটা হচ্ছে পার্সেসের বেলায়। এটাও এইভাবে লিখতে পারো, অথবা বিভিন্ন ভাবে করা যায়। এটা তোমাকে বিভিন্ন রকম ভাবে দেখাচ্ছে, যে কোনো একভাবে করলে হয়। তাহলে এখানে আমরা লিখবো ভ্যাট, কি বলছে এটা, 2 নম্বর বলছে যে ভ্যাট পেবল, তাই না? ভ্যাট পেবল বা ক্যালকুলেশন অফ ভ্যাট পেবল। ক্যালকুলেশন অফ ভ্যাট পেয়েবল, এটা আন্ডারলাইন করে এখানে তুমি দিবে কি সেলস ভ্যাট, এভাবে লিখতে পারো, ইনপুট আউটপুট না লিখে ডাইরেক্ট লিখি সেলস ভ্যাট। সেলস ভ্যাট কত হবে? সেলস এর উপর কত, 7,12,500 টাকা সেলস, তাই না? এর উপর কত পার্সেন্ট ভ্যাট? জি ভ্যাট কত পার্সেন্ট? 15%। 20 হ্যাঁ, 15 ভ্যাট কত? হ্যাঁ, ভ্যাট সবসময় 15, প্রফিট তো 20%। প্রফিটের কাজটা এখানে করেছি আমরা। ও সব সময়তেই 15, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এটা অঙ্কে ইয়া করা আছে যেটা 15। 15। ভ্যাট বলা থাক বা না থাক 15%, সেটা 15ই ধরবো আমরা। ঠিক আছে? তাহলে ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, তা সেলস ভ্যাট হচ্ছে কত? 7,12,500। এর উপর যদি আমরা 12% করি, তাহলে 7,12,500 গুণন হচ্ছে 15%, তাহলে 1,00,000। 15%। হ্যাঁ, টাকা হচ্ছে কত? 1,06,875। 875, এটা হচ্ছে সেলস ভ্যাট। এটা লোকজনের কাছ থেকে নিয়েছি আমরা, পণ্য বিক্রয় করেছি, ভ্যাট নিয়েছি। কিন্তু ভ্যাটটা কি আসলে আমাদের ওটা না, সরকারকে তো দিতে হবে, তাই না? না, তো সরকারকে দেয়া লাগবে। দেয়া লাগবে। আচ্ছা, এই তাহলে সেলস ভ্যাট পেয়েছি এত, আর আমরা দিছিলাম কত? মাইনাস পার্সেস ভ্যাট। পার্সেস ভ্যাট হচ্ছে কত? পার্সেস করছে কত? 5,70,000 না? জি 5,70,000 গুণন 15% সমান সমান, দেখা হলো 5,70,000 গুণন 15%, 85,500। তাহলে আমাদের পাওয়া ভ্যাট 1,06,875, আর আমরা দিছি হচ্ছে 85,500। এটা যদি বাদ দেই তাহলে কত পাই? 1,06,875 মাইনাস 85,500, 21,375। 21,375, এটা হচ্ছে আমাদের কাছে ভ্যাট পেয়েবল, সরকারকে দিতে হবে। ভ্যাট পেয়েবল মানে প্রদেয়। পেবল। হ্যাঁ ভ্যাট পেয়েবল এত। এই তো, এটাই অঙ্ক। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, এত সহজ? হ্যাঁ, সহজ। আমি তো প্রথমে ভাবছি মনে হয় অনেক কঠিন কঠিন অঙ্ক। না, কঠিন, সহজে আছে। আচ্ছা, তারপরে সাজেশনে কোনটা আছে দেখো তো, সাজেশন। হ্যাঁ, 2 নাম্বার আছে হচ্ছে কি যে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফ্রম দা ফলোইং কত নাম্বার পেজ ওটা তোমার ট্রান্সলেশন। সাজেশনে? সাজেশনে কত নাম্বার পেজ বাবা? 120। 120 না? হ্যাঁ, আমি খুঁজেই পাচ্ছি না। 120 নাম্বার পেজ স্যার। আচ্ছা 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 আচ্ছা, একটু দাঁড়া। 120, হ্যাঁ ঠিক আছে। তো 120 তো আমার মিলে না। তো কোন সালের সাজেশন এটা? ব্যতিক্রমী ব্যতিক্রম তো। কোন কোন সালে, সাজেশন। হ্যাঁ, কোন সালে লেখা আছে? পরীক্ষা কোন সালে? 2000। সাজেশনের উপরে দেখো। পরীক্ষা পরীক্ষা 2023। হ্যাঁ, পরীক্ষা 23 তো আমার লেখা আছে। এটা তো, তাহলে কি হলো এটা? পরীক্ষা 23 তো আমারও লেখা আছে, যে পরীক্ষা 23 তুমি দেখতে পাচ্ছ না, আমি তোমাকে ছবি উঠিয়ে দিব নি। এটার সাথে মিল হচ্ছে না। তোমার সর্বশেষ সংস্করণ কত এটা লেখা আছে দেখো তো? জানুয়ারি কি 25। স্যার? সর্বশেষ সংস্করণ দেখো, পেজ, একটা পেজ উল্টাও, ওটা দেখো উপরে লেখা আছে নতুন সংস্করণ জানুয়ারি 25।
কেন পরীক্ষা 23 দেওয়া আছে একটা পেজ উল্টে? হ্যাঁ, একটা পেজ উল্টে 23 আমারও লেখা আছে, কিন্তু এটা তো মিলতেছে না। এটা তো বিবিএস ডিগ্রি। তোমার ডিগ্রি তো নাকি অনার্স একটা নিছো? স্যার বিবিএস ডিগ্রি। তাহলে তো আমার এখানেও তো একই দেওয়া আছে। আচ্ছা, আমি এটা তোর ছবি পাঠিয়ে দেবো নি, দেখুন। আচ্ছা আচ্ছা, বলো তো কি লেখা আছে, কি নাম লেখা আছে বলো তো বাবা। লেখা আছে হচ্ছে কি যে ডিসেম্বর 1 কি রাঙ্গা লিমিটেড ওপেন্ড এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই। আচ্ছা আচ্ছা, রাঙ্গা লিমিটেড না, রাঙ্গা লিমিটেড। ওপর লেখা আছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফ্রম দ্য ফলোইং ট্রান্সলেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রান্সলেশন ট্রান্সলেশন ট্রানজেকশন, হ্যাঁ। আচ্ছা, রাঙ্গা লিমিটেড, রাঙ্গা লিমিটেড। রাঙ্গা লিমিটেড, রাঙ্গা লিমিটেড করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পেয়েছি। আচ্ছা, তাহলে এখানে বলা আছে দেখো, এটা আমার এখানে আছে নাকি? নেই। আচ্ছা, এটা ওটা একই অবশ্য। আচ্ছা, তো দেখো লেখা আছে ওখানে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফ্রম দ্য ফলোইং ট্রানজেকশন, তাই না? জি আচ্ছা, তো এটা বিবিএস ডিগ্রি পাস 2020 সালে এসেছিল। এখানে বলা আছে যে প্রিপেয়ার মানে প্রস্তুত করো জার্নাল এন্ট্রিজ জাবেদা দাখিলা ফ্রম দ্য ফলোইং ট্রানজেকশন, নিম্নের লেনদেনগুলো থেকে। আচ্ছা, ডিসেম্বর 1 রাঙ্গা লিমিটেড ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 50,000। রাঙ্গা লিমিটেড ওপেন মানে খুলছে এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুলছে বাই ডিপোজিটিং টাকা 50,000, 50,000 টাকা জমা দিয়ে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুলছে। তাহলে এখানে আমাদের জাবেদা দাখিলার কিছু এখানে সূত্র আছে। এই সূত্রগুলো দেখবে, আমি তোমাকে এটা পাঠিয়ে দেবো পিডিএফটা। এই পিডিএফটা দেখে বুঝতে পারবে। এই যে দেখো, চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব যখন খুলবো, খোলার ক্ষেত্রে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা হচ্ছে জাবেদা। ভ্যাট চলতি হিসাব খোলা এবং ভ্যাট জমা দেওয়ার ক্ষেত্রে একই জাবেদা, সরকারি ট্রেজারিতে ভ্যাট জমা দেওয়া। এই 4 নাম্বার এবং 1 নাম্বার এই দুটো জাবেদা এক, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে? জি আচ্ছা, এটুকু খালি মনে রাখো, আর বাদ বাকিগুলো দেখতেছি আমি। তো এখানে আমাদের বলা আছে এই অঙ্কের মতোই, জাস্ট এই যে ঠিক একই অঙ্ক, খালি শুধু অ্যামাউন্টটা চেঞ্জ, যে 9 নাম্বার মতো শুধু অ্যামাউন্টটা চেঞ্জ। এই অঙ্ক একই। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলছে যে রাঙ্গা লিমিটেড ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 50,000। মানে আমরা ধরো রাঙ্গা লিমিটেড আমরা কি করছি, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুলছি। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুললে আমরা এখানে কি করতে বলছে, জার্নাল এন্ট্রিজ করতে বলছে। জাবেদা ঘরটা আগে দেখেনি, জাবেদা ঘরটা আগে দেখাবো। তো আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আমার একটা সমস্যা হচ্ছিল, আমি আবার হচ্ছে যে এবার নেট কিনলাম, কিনা হচ্ছে যে ইয়া করছি, ঢুকেছি। ওয়াইফাই থেকে সমস্যা হচ্ছে? ওয়াইফাই দিয়ে তো দেখছি সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা শেষ করে দিই। দেখো, এই তোমার পরীক্ষা, আমার মানে টেনশন বেড়ে গেছে আমার। এটা যেহেতু এখন অ্যাড হয়েছে, এখন তোমার এটা ভালো মতো শেষ না করে দিতে পারলে তো এটা আমারই খারাপ দেখায়। আচ্ছা দেখো, তাহলে এখানে বলা আছে দেখো, ডিসেম্বর 1 তারিখ রাঙ্গা লিমিটেড ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 50,000,
ঠিক একই অঙ্কই। এখানে আছে টাঙ্গাইল লিমিটেড, ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিটিং বাই, ওটা 50,000 দেওয়া আছে, এখানে 40,000 দেওয়া আছে, একই অঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা যখন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুলবো, আমাদের কি হবে, এই যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, আমাদের কাছ থেকে ক্যাশ চলে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের কাছ থেকে যদি ক্যাশ চলে যায়, তাহলে আমরা লিখবো কি, তারিখ দেব এখানে, সাল দেওয়া আছে, সাল দেওয়া নেই, ডিসেম্বর 1 তারিখ, ডিসেম্বর 1। তাহলে লিখবো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট কত টাকা দিয়ে খুলছে, 50,000 টাকা। তাহলে 50,000 টাকা এখানে লিখবো, 50,000, এটা হচ্ছে 50,000 টাকা। তাহলে ব্যাখ্যা কি লিখবো, ব্যাখ্যা জাস্ট ওই কথাটাই লিখবো যেটা লেখা আছে প্রশ্নে, টু রেকর্ড, আমরা টু রেকর্ড কথাটা লিখবো, টু রেকর্ড কি লিখবো, রাঙ্গা লিমিটেড আছে না, রাঙ্গা লিমিটেডটা বাদ দেবো, ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে লিখবো ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এটা লিখবো। আচ্ছা, এটা ক্লোজ করে দেব। তারপরে আছে ডিসেম্বরের 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখে আমরা দেব, এখানে বলা আছে যে পারচেজ অন অ্যাকাউন্ট ফ্রম কলি কোম্পানি টাকা 2,30,000 উইথ ভ্যাট টাকা কত, 15% ভ্যাট। তাহলে এখানে বলছে পারচেজ অন অ্যাকাউন্ট, এটাই পারচেজ অন অ্যাকাউন্ট ফ্রম নাসরিন কোম্পানি টাকা 2,30,000 উইথ 15% ভ্যাট। তাহলে এই 15% ভ্যাট সহ ক্রয় করেছে 2,30,000 টাকার পণ্য। তাহলে 15% ভ্যাট সহ যদি ক্রয় করে থাকে, তাহলে একটা অঙ্কের মধ্যে যদি এরকম কথা থাকে ইনক্লুডিং আর উইথ, উইথ অথবা ইনক্লুডিং, উইথ আর ইনক্লুডিং কথা যদি অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ ভ্যাটটা যদি অন্তর্ভুক্ত থাকা বোঝায়, যে টাকার অ্যামাউন্টটা দেওয়া থাকবে তার মধ্যে যদি ভ্যাটটা অন্তর্ভুক্ত থাকা বোঝায়, তাহলে সেটাকে 115 দ্বারা, ওই অ্যামাউন্টকে 115 দ্বারা ভাগ করব, 115 দ্বারা ভাগ করব। আচ্ছা, তাহলে এখানে বলা আছে যে পারচেস অন অ্যাকাউন্ট, যে আমরা কি করছি, বাকিতে ক্রয় করছি। পারচেস অন অ্যাকাউন্ট মানে কি, বাকিতে ক্রয় করছি, কত টাকার মাল, 2,30,000 টাকার মাল। তাহলে বাকিতে যদি আমরা ক্রয় করে থাকি, তাহলে আমরা কি লিখবো এখানে, পারচেস ডেবিট, পারচেস ডেবিট, তারপরে পারচেস থাকে আমরা কি লিখবো, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, পারচেস যে দিকে যাবে ভ্যাট ওই দিকে যাবে, তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। আর যেহেতু বাকিতে বলা আছে, এখানে বলা আছে ওন অ্যাকাউন্ট, ওন অ্যাকাউন্ট শব্দের অর্থ কি, বাকিতে, ওন অ্যাকাউন্ট শব্দের অর্থ বাকিতে, তাহলে বাকিতে যদি ক্রয় করে থাকে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে আমাদের পারচেস করছি, ভ্যাট এবং পারচেস সহ আমরা 2,30,000 টাকাতে ক্রয় করছি, তার মানে অ্যাকাউন্ট পেয়েবলের কাছ থেকে 2,30,000 টাকা পাবো, কিন্তু এর মাঝে ভ্যাট কত অন্তর্ভুক্ত আছে, এর মধ্যে ভ্যাট, তাহলে ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে 2,30,000 টাকাকে ওই যে বললাম 115 দ্বারা ভাগ করতে হবে, 15 দ্বারা গুণ করতে হবে, করলে আমরা ভ্যাট পাবো। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত টাকা, 2,30,000 টাকা ভাগ 115 গুণন 15, 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা আমরা এখানে ভ্যাট বাবদ লিখবো। তাহলে মোট ক্রয় হচ্ছে 2,30,000 টাকা, সেখান থেকে ভ্যাট হচ্ছে কত, 30,000 টাকা। এই ভ্যাট 30,000 টাকা যদি আমরা বাদ দেই, বাদ দিলে পাবো কত, তাহলে 2 লক্ষ টাকা হচ্ছে আমাদের পণ্য ক্রয়। তাহলে পণ্য ক্রয় হচ্ছে 2 লক্ষ টাকা, ভ্যাট হচ্ছে 30,000 টাকা,
আর টোটাল মোট অ্যাকাউন্টস পেয়েবল হবে কি আমাদের কাছ থেকে পাবে কত 2,30,000 টাকা। এখন প্রশ্নটা হচ্ছে আমরা এখানে ব্যাখ্যা কি লিখবো? ব্যাখ্যা তো প্রথমে ওটাই টু রেকর্ড এ কথা লিখবো। লেখার পরে যে এখানে যেটা লেখা থাকবে কি পার্সেস অন অ্যাকাউন্ট, হ্যাঁ, উইথ ভ্যাট, এখানে বলবো উইথ ভ্যাট। তাহলে পার্সেস অন অ্যাকাউন্ট ফ্রম নাসরিন কোম্পানি, আমরা উইথ ভ্যাট এই কথাটা লিখবো। তাহলে এখানে আমাদের অ্যাকাউন্টস পেবল নাসরিন কোম্পানি লিখলে বেশি ভালো হয় আর কি, নাসরিন কোম্পানি। আচ্ছা, টু রেকর্ড পার্সেস, ওকে কি দেখলাম, পার্সেস অন অ্যাকাউন্ট উইথ ভ্যাট লিখবো, মানে ওই কথাটাই এখানে তুলে দেবো, পার্সেস অন অ্যাকাউন্ট উইথ ভ্যাট, শেষ। আচ্ছা, তারপরে আছে আমাদের বলা আছে দেখো, সোল্ড অন অ্যাকাউন্ট টু মেহের। তাহলে এখানে আমরা এখানে বলা আছে সোল্ড অন অ্যাকাউন্ট টু মাহফুজ অ্যান্ড সন্স, একই অঙ্ক, এই অঙ্কটা আমার এখানে তোলা নেই, এক শুধু অ্যামাউন্টটা চেঞ্জ করা আছে। তা সোল্ড অন অ্যাকাউন্ট টু মাহের 3,45,000 টাকা উইথ ভ্যাট আছে, উইথ ভ্যাট থাকলে কি হবে, 115 দ্বারা ভাগ করবো কোনটা, এখানে যে অ্যামাউন্ট থাকবে, এই যে এখানে যে অ্যামাউন্ট থাকবে, এই যে 3,45,000 টাকা, এখানে আমরা 115 দ্বারা ভাগ করবো, 15 দ্বারা গুণ করবো, 15 দ্বারা গুণ করবো, করলে আমরা কি পাবো, ভ্যাট পাবো, তাই না? তাহলে এটা কি করছে, সেলস করছে বাকিতে। তাহলে সেলস করলে আমরা কি কি লিখবো এখানে, তারিখ দেব, এটা তারিখ হচ্ছে কত, 18 তারিখ, 18 তারিখে বিক্রয় করছে মায়ের নিকট। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, এটা লিখবো মাহের, সেলস ক্রেডিট, আর কি লিখবো, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। পারচেস করলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটে যায়, আর সেলস করলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিটে আসে, তাই না? টোটাল আমরা কত ইয়ে করেছি, উইথ ভ্যাট বলা আছে, তাই না? এখানে আমাদের উইথ ভ্যাট বলা আছে, এই যে উইথ কথা বলা আছে, উইথ কথা বলার থাকার কারণে আমরা এখানে টোটাল টাকা লিখবো কত, 2,30,000 টাকা আমরা এখানে লিখবো, 2,30,000 টাকা এখানে লিখবো। এখানে ভ্যাট কত হবে, 2,30,000 টাকা ভ্যাট, এটাকে 115 দ্বারা ভাগ করব, 15 দ্বারা গুণ করব, করলে আমরা এখানে ভ্যাট পাবো। তাহলে 2,30,000 টাকা, এটা কত, সরি 2,30,000 না, 2,30,000 ওখানে দেখছি, এটা ছিল আছে আমাদের 3,45,000, সরি 3,45,000 টাকা। তাহলে এটাও আমরা 3,45,000 টাকাকে ভাগ করবো 115 দ্বারা। তাহলে 3,45,000 টাকা ভাগ 115 গুণন 15, 45,000 টাকা। তাহলে আমরা এখানে ভ্যাট পাবো কত, ভ্যাট হচ্ছে 45,000 টাকা ভ্যাট। তাহলে শেষ হবে কত, টোটাল হচ্ছে 3,45,000 টাকা, সেখান থেকে 45,000 টাকা ভ্যাট বাদ, তার সেলস হচ্ছে, অরিজিনাল সেলস হচ্ছে কত, 3 লাখ। এই, এটা এখন কি লিখবো আমরা, টু রেকর্ড আমরা কি লিখবো, এখানে যে বলা আছে সোল্ড অন অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে আমাদের মাহফুজ আছে, আর এখানে যেটা দেওয়া আছে সেখানে মায়ের লেখা আছে, ওটা মায়েরটা লিখেছি। টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট উইথ ভ্যাট, শেষ, একবার ইজি এই অঙ্কগুলো। হ্যাঁ, তারপরে আছে সর্বশেষ, ভ্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি, সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হলো, ভ্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট, ট্রেজারি লেখা আছে, গভর্নমেন্ট ট্রেজারি, সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হলো 25,000 টাকা, আর এখানে দেওয়া আছে 35,000 টাকা। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা, এই যে 1 নাম্বার, এটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা এবং ভ্যাট জমা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় একই। তাহলে আমরা এখানে লিখবো 28 তারিখ, কি লিখবো, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট
আর ক্যাশ ক্রেডিট কত টাকা জমা দিচ্ছি? 35,000 টাকা জমা দিচ্ছি। 35,000 টাকা জমা দিচ্ছি। ব্যাখ্যা কি লিখবো? টু রেকর্ড এখানে বলা আছে কি ভ্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি। এখানে লেখা আছে যে ভ্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি, এটাই লিখবো আমরা। তাহলে টু রেকর্ড ভ্যাট ডিপোজিট টু GOVT গভর্নমেন্ট ট্রেজারি, TREASURY ট্রেজারি। শেষ। এ হচ্ছে আমাদের অঙ্ক, একবারে ইজি একটা অঙ্ক এটা। তো এভাবে আমরা এই অঙ্কটা শেষ করব। তো স্ক্রিনশট দিয়ে এটা নিতে পারো একবারে, এই যে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, তো আজকে তাহলে এ পর্যন্ত। আগামীকাল আমরা অন্য কোনো অঙ্ক দেখব, এবং এই অঙ্কের আদলে আমাদের যে অঙ্কগুলি আছে সেই সবগুলো অঙ্কে আমরা দেখবো আর কি। আর এখানে আমাদের শীটে 9 নম্বর অঙ্কটা আছে এরকম, 10 নম্বর একই রকম অঙ্ক, আর এইরকম অঙ্ক 7 নম্বর যেটা করেছে এরকম 8 নম্বর, এই অঙ্কগুলা, এই সাইজের অঙ্কগুলো আমরা দেখবো আর কি। আর যেটা করলাম আমরা রাঙা লিমিট, ও সরি, এই যে রাঙা লিমিট এখানে দেওয়া আছে, ও রাঙা লিমিটেড এই যে দেওয়া আছে এই অঙ্কটাই তো ওটা যেটা করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একই অঙ্ক আমাদের। 4 5 4 5 4 5 আর হচ্ছে 9 10, 4 5 আমাদের 9 10 একই। এই অঙ্কগুলো আমরা দেখবো আর কি, বাড়ির কাজ থাকবে এটা দেখবে। আর এই অঙ্কগুলো আমরা একটু আলোচনা করবো একটু আগামীকাল আলোচনা করবো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।